সকলকে হ্যালো, গুড আফটারনুন সকলকে সকলকে ভিএসসি বেলুন মঠে স্বাগত। আমি তোমাদের রজত স্যার। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ওপর ভিত্তি করে আমি এর আগেও বেশ কিছু প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকে তার প্র্যাকটিস সেট 3, মানে আজকে 3 নম্বর পার্ট নিয়ে তোমাদের কাছে এসেছি। মাত্র 30টা কোশ্চেন হয়তো এই প্র্যাকটিস সেটে আমি আলোচনা করব। সরি মাত্র 30টা হয়তো কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে এর আগেও যে কথাটা আমি বলেছি আগের দিনের ক্লাসে, এই 30টা ক্লাসে আমি কিন্তু প্রায় 200টা বা তারও বেশি কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যাকচুয়ালি কোশ্চেনগুলোকে ডিটেলসে অ্যানালাইজ করা হবে, যাতে করে তোমরা এই কোশ্চেন থেকে আরও কিছু কোশ্চেন যাতে করে তোমরা জানতে পারো, বা আরও কিছু এক্সট্রা ইনফরমেশন বা এই কোশ্চেন থেকে আর কি রকম কোশ্চেন আসতে পারে সেই তথ্যগুলোকে নিয়ে তোমাদের কাছে এসেছি। আচ্ছা, আর একটা বিষয় যে সাধারণত অন্যান্য ইউটিউব চ্যানেলে যেরকমভাবে এই গ্রুপ সি গ্রুপ ডি এর জিকে পার্টের কোশ্চেন আলোচনা করা হয়, এই ক্লাসটা কিন্তু সেরকম নয়। যদি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝেছো যে এখানে আমি একটু অ্যাডভান্স লেভেল কোশ্চেন আলোচনা করে থাকি, কারণ 2016-17 রেসপেক্টে এখন ভাবলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে থাকবো। অ্যাকচুয়ালি 2016-17 থেকে কম্পিটিশন বা এখন স্টুডেন্টদের পড়াশোনা বা এই অনলাইন মাধ্যমে এখন স্টুডেন্ট যতটা বেশি অ্যাডভান্স হচ্ছে, আমাদের এক্সামিনাররাও কিন্তু সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু কোশ্চেনটা তৈরি করবে। তা না হলে কাট অফটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে না, দেখবে সব মানুষই ফুল মার্কস পেয়ে যাচ্ছে। এবং সেই ওপর ভিত্তি করে সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু আমি কোশ্চেনগুলোকে তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা এই কোশ্চেনগুলো তোমরা তোমাদের মতো করে অ্যান্সার দেবে, এবং এই অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে লিখে পাঠাবে, এবং তার সঙ্গে সঙ্গে যে কত নম্বর কোশ্চেনের অ্যান্সার কত নম্বর এটাও কিন্তু তোমরা কিন্তু উল্লেখ করে দেবে, যে 1-এর ডি বা 2-এর সি বা 3-এর এ, এটাও কিন্তু উল্লেখ করে দেবে। কারণ অনেক সময় কি হয় যে আমি যে কোশ্চেনটা আলোচনা করছি বা আমি যখন দেখছি হয়তো তুমি অনেকটা পিছিয়ে আছো, তখন আমি বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি তুমি উত্তরটা কোন কোশ্চেনটা দিলে। সুতরাং আমরা শুরু করছি আজকের একটা মহা সেশনটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়ও হতে পারে। আমরা এখানে 30টা কোশ্চেন আলোচনা করব, তার মধ্যে কিছু থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট এবং কিছু থাকবে জিকে পার্ট। এখানে ইতিহাস, ভূগোল, পলিটি এবং স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স এই জাতীয় বিষয় থেকে যে 15 নম্বরের কোশ্চেন এসে থাকে, সেই 15 নম্বরের কোশ্চেনের উপর ভিত্তি করে কিছু কোশ্চেন তোমাদের কাছে নিয়ে এসেছি, এবং তার সঙ্গে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভিত্তি করে কীরকম কী কোশ্চেন হতে পারে, এমসিকিউ টাইপ, সবই এমসিকিউ কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা তোমাদের জানার ওপর ভিত্তি করে তোমরা কিন্তু উত্তর দেবে। আর আরিফ, গুড আফটারনুন। আচ্ছা, তোমরা উত্তর দেওয়া শুরু করবে, আমরা আজকের ক্লাসটা আস্তে আস্তে এগোচ্ছি। আচ্ছা, প্রথম কোশ্চেন আমাদের ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন। ভারতনাট্যম ঐতিহ্যগতভাবে কোন কোন ধরনের সঙ্গীতে পরিবেশিত হয়? এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, যে ভারতনাট্যম কোন সঙ্গীতে পরিবেশিত হয়। আচ্ছা দেখো, আমরা বেশ কিছু সঙ্গীতের এখানে নাম দেখেছি। এই প্রথমে লাবণী বা বাউল, হিন্দুস্তানি মিউজিক বা আমাদের কর্ণাটিক সং, বা যেটাকে বাংলায় উচ্চারণ করলে এই কর্ণাটকই এসে যায়। যাই হোক, এই সঙ্গীতের মধ্যে কোন সঙ্গীতে অ্যাকচুয়ালি আমাদের ভারতনাট্যমকে ভারতনাট্যম নৃত্যটাকে কোন সঙ্গীতে পরিবেশিত হয়? এই কোশ্চেনটার উত্তর তোমরা দিতে আরম্ভ করবে। আচ্ছা, এই কোশ্চেনটা উত্তর দিতে গেলে আমাদেরকে বেশ কিছু জিনিস জানতে হবে। প্রথম কথা, আমাদের ভারতনাট্যম একটা ধ্রুপদী নৃত্যের মধ্যে পড়ে। আমাদের ভারতের যে সঙ্গীত নাটক একাডেমি আছে তাদের তথ্য অনুসারে ভারতবর্ষে মোট 8খানা ধ্রুপদী নৃত্য আছে। আর এই 8খানা ধ্রুপদী নৃত্যের মধ্যে ভারতনাট্যম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা ধ্রুপদী নৃত্য, একটা ওল্ডেস্ট ফর্ম অফ আমাদের ক্লাসিক্যাল ড্যান্স আমরা বলতে পারি। এবং
এটা কোন রাজ্যের, এটা যদি জানতে পারি তাহলে কিন্তু এই কোশ্চেনের উত্তরটা আমরা জানতে পারবো। তার মানে ভারতনাট্যম অ্যাকচুয়ালি কোন রাজ্যের? ভারতনাট্যম তামিলনাড়ু। আচ্ছা, তামিলনাড়ু আগেকার দিনে আমাদের ভারতবর্ষের যে তামিলনাড়ু, এর আমি ম্যাপটা আমি তোমাদের একটু আলোচনা করছি। আমাদের যখন আমাদের ইংরেজরা যখন আসে, এবং ইংরেজদের আসার আগে বা আমাদের পর্তুগিজ, আমাদের ফরাসি, এই সময় যে যখন দ্বন্দ্ব চলছে, সেই সময় এই কর্ণাটিক রিজিয়ন ছিল হচ্ছে ঠিক এই রকম একটা রিজিয়ন, মানে এই জায়গার রিজিয়নটা কর্ণাটিক রিজিয়ন। বর্তমানে এই কর্ণাটিক রিজিয়নের একটা বড় অংশ তামিলনাড়ুর মধ্যেও কিন্তু পড়ে, মানে এটা তামিলনাড়ু। তার মানে এই কর্ণাটিক রিজিয়ন, এটা কর্ণাটক বাংলায় হয়তো স্পেলিংটা এরকমই এসে দাঁড়ায়, অ্যাকচুয়ালি এটা কর্ণাটিক রিজিয়ন। তার মানে আমাদের তামিলনাড়ুর মধ্যেই কিন্তু এই কর্ণাটিক রিজিয়নটা ছিল। সুতরাং সেই সময় উত্তর অনুসারে কর্ণাটক রিজিয়ন বা কর্ণাটক উত্তর হবে, কারণ ভারতনাট্যম এটা হচ্ছে তামিলনাড়ুর একটা ক্লাসিক্যাল ড্যান্স, মানে তামিলনাড়ু থেকে এই নৃত্যের উৎপত্তি হয়েছে, যদিও এখন বর্তমানে ভারতবর্ষের সব জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, এবারেতে আমি বাকি অপশনগুলোকে তো জানতে হবে। তার মানে বাকি যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স আছে, আরো 7খানা ক্লাসিক্যাল ড্যান্স আছে, সেই ক্লাসিক্যাল ড্যান্সগুলো সম্বন্ধে আমাদের ডিটেলসে জানতে হবে যে এই ক্লাসিক্যাল ড্যান্সগুলোতে কোন সঙ্গীতের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। আচ্ছা, প্রথমটার উত্তর 1 ঘ। আচ্ছা, এরপরে দেখো আমাদের বিভিন্ন সঙ্গীত এবং সেই নৃত্যে কোন সঙ্গীত ব্যবহৃত হয় তার তালিকা তৈরি করেছি, তালিকাটা তোমাদেরকে দিয়েছি। আচ্ছা, কত্থক, এখানে হিন্দুস্তানি সঙ্গীত মূলত পরিবেশিত হয়, তার মানে কত্থকে হিন্দুস্তানি সঙ্গীত, মানে হিন্দুস্তানি সঙ্গীত যদি অপশন থাকতো তাহলে কত্থক উত্তর হতো কিন্তু। আচ্ছা, এবার যে মোহিনীআট্টমে, এটা কর্ণাটক সঙ্গীত। মোহিনীআট্টম এটা কেরালা, মানে কেরালা মানে দক্ষিণ ভারতের মূলত এই কর্ণাটিক সঙ্গীত, এটাই কিন্তু বেশি পপুলার। ওড়িশায় ওড়িশি সঙ্গীত, ওদের নিজস্ব সঙ্গীত। কুচিপুড়ি, এখানে কণ্ঠ এবং যন্ত্র সঙ্গীত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে যন্ত্র এবং যন্ত্র সঙ্গীত, কণ্ঠ এবং যন্ত্র সঙ্গীত। আচ্ছা, এর পরের কোশ্চেন। আচ্ছা, সাত্রিয়া, সাত্রিয়া এটা আসামের একটা ধ্রুপদী নৃত্য। এখানে কোন সঙ্গীতের উপর ভিত্তি করে এই নৃত্যটা পারফর্ম করা হয়? বোরগীত, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বোরগীত। আচ্ছা, তারপরে কথাকলিতে, এখানে সোপান সঙ্গীতের উপর ভিত্তি করে এই নৃত্যটা পরিবেশিত হয়। তার সঙ্গে মণিপুরি, এখানে ধ্রুপদী নাট সঙ্গীত, এর উপর ভিত্তি করে মণিপুর নৃত্যটা পরিবেশিত হয়। কথাকলি কেরালা, কথাকলি কেরালা, মাথায় রাখবে, অন্ধের কুচকুচ এবং কেরালার কথা মানে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কেরালার কথা, কথাকলি মানে কেরালা। তার মানে প্রতিটা রাজ্যে যে নৃত্যগুলো হয় এগুলো কোন সঙ্গীতের উপর ভিত্তি করে আমরা কিন্তু এখান থেকে জানতে পারলাম। তার মানে এই কোশ্চেনটা থেকে, মানে একটা কোশ্চেন থেকে আমরা 6টা থেকে 7টা কোশ্চেনের উত্তর কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। চলে যাব পরের কোশ্চেনে। আচ্ছা, পরের কোশ্চেনের উত্তর দেবে, ভারতীয় ম্যাজিস্ট্রেটদের দ্বারা ব্রিটিশ বা ইউরোপীয় ব্যক্তির বিচারে বিধানকারী বিলটি কি ছিল? একটু খুলে আলোচনা করি কোশ্চেনটাকে নিয়ে। আমাদের ইংরেজরা একটা বিল এনেছিল, সেই বিলেতে বলা হয়েছিল যে এবার থেকে একজন ভারতীয় বিচারক সেও কিন্তু একজন ইউরোপিয়ানের বিচার করতে পারবে। এতদিন পর্যন্ত, মানে এই বিলটা আসার আগে পর্যন্ত নিয়ম ছিল কি না, একজন ভারতীয় বিচারক সে ভারতীয়দেরই বিচার করতে পারবে, সে কিন্তু ইউরোপিয়ানের বিচার করতে পারবে না। এবার এই একজন ব্যক্তি এখানে এই 4জন অপশনের মধ্যে একজন আছেন, তিনি একজন উদার নৈতিক একজন ব্যক্তি ছিল এবং তিনি এই বিলটাকে সংশোধন করেন এবং সংশোধন করে বলে যে এবার থেকে যে কোনো ভারতীয় হোক ইউরোপিয়ান হোক, যে কোনো বিচারক, যে কোনো ব্যক্তি, সে ভারতীয় হোক ইউরোপিয়ান হোক, যে কোনো ব্যক্তির বিচার করতে পারবে। মানে বিলটাকে একটা বিচার ব্যবস্থাটাকে একটা সহজীকরণ বা সরলীকরণ করে দিয়েছিল সেই সিস্টেমটা। এইখানে বিলটার নাম এখানে জানতে চেয়েছি, বিলটার নাম যে ভদ্রলোক করেছিল তার নাম অনুসারেই বিলটা রাখা হয়েছিল। আমাদের এই বিলটা নর্মালি আমাদের ব্রিটিশ সময়ে যে সমস্ত কার্যকলাপ অনুষ্ঠিত হয়েছে সেইগুলো নর্মালি সেই সময় যিনি প্রধান ছিলেন গভর্নর বা আমাদের ভাইসরয় বা আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মানে
প্রধান যিনি ছিলেন তার নাম অনুসারে হয়ে থাকে, এবং এই বিলটা একটু কন্ট্রোভার্সির ব্যাপার আছে, এবং এই বিলটাকে আমাদের সেই সময়কার তৎকালীন যে ভাইসরয় লর্ড রিপন তার নাম অনুসারে করা হয়নি, তার পরিবর্তে আইনমন্ত্রী মানে যিনি বিলটা এনেছিলেন তার নাম অনুসারে করা হয়েছিল। এখানে অপশন অনুসারে উত্তর হবে আমাদের ইলবার্ট বিল। ইলবার্ট বিল মানে গয়ের উত্তরটা এখানে হতে চলেছে। আচ্ছা, ইলবার্ট বিল 1883 সালে লর্ড রিপনের সময় এটা প্রবর্তিত হয়েছিল। এখানে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, এবারে দেখো আমাদের 1984 সালে ভারতীয় আইন পরিষদ কর্তৃক প্রণীত হয়েছিল এই বিলটি। এটি স্যার কোটেনে পেরিজেন ইলবার্ট দ্বারা এটা লিখিত হয়েছিল, মানে ইলবার্ট দ্বারা এটা লিখিত হয়েছিল, এবং এই বিলটা 1884 সালে এটা কিন্তু আইনে পরিণত হয়েছিল। কিন্তু এই বিলটা নিয়ে আমাদের ভারতীয়রা নয়, ইউরোপিয়ানরা কিন্তু প্রচুর একটা আন্দোলন করেছিল, সেটা ভারতে এবং ইংল্যান্ডে, যে এরা আবার কিরকম বিল হলো যে একজন আমরা যে দেশকে শাসন করি সেই দেশের লোক আমাদের বিচার করবে। অ্যাকচুয়ালি আজকে ভাবো না, আজকে তুমি যদি একজন বিচারক হও এবং তোমার হাতে মানে ইউরোপিয়ান কোনো একজন ব্যক্তি হয়তো তোমার বিচার তোমার দায়িত্বে এসেছে, এবং হয়তো সে হয়তো সামান্য চুরি করেছে, হয়তো তার হয়তো জেল হয়তো খুব বেশি হলে 6 মাসের, এবং তুমি চেষ্টা করবে তাকে কিভাবে ফাঁসি দেওয়া যায়। এই জিনিসটাই ইউরোপিয়ানদের মাথায় স্ট্রাইক করলো যে ভারতীয়দের হাতে যদি দায়িত্ব চলে যায় তাহলে আমাদের শাস্তি অনেক বেড়ে যেতে পারে। এবার সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু এই ইলবার্ট বিল নিয়ে বিশাল আন্দোলন হয়েছিল। তার মানে এই একটা বিল ইউরোপিয়ানদের সময়ে আনা বিল, যে বিলটার বিরোধিতা করেছিল কিন্তু ইউরোপিয়ানরা, ভারতীয়রা নয়, কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। আর একটা বিষয়, এই বিলটার এত চারিদিকে চর্চা হয়েছিল যে আমাদের লর্ড রিপনের সময়কাল মাত্র 4 বছরের মধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছিল। 1980 থেকে 84 এই 4 বছরের মধ্যেই তার সময়কাল শেষ হয়েছিল, লর্ড রিপনকে সরিয়ে নেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীকালে আমাদের ভাইসরয় হয়েছিল লর্ড ডাফরিন, যার সময়ে আমাদের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, পরের কোশ্চেন, দিল্লিতে হুমায়ুন কর্তৃক নিম্নলিখিত কোন শহরগুলি নির্মিত হয়েছিল? মানে দিল্লিতে কোন শহরটা আমাদের হুমায়ুন নির্মাণ করেছিল? এখানে উত্তর তোমরা করবে। আচ্ছা, এখানে তার মানে একটা তো হুমায়ুন। আচ্ছা, হুমায়ুনেরটা বলেই দিই, তোমরা উত্তর দাও, তারপর বলছি। আচ্ছা, বাকিদের নামগুলো কিন্তু জানতে হবে যে এই বাকি শহরগুলো কারা কি নির্মাণ করেছিল। তার মানে আমি যেটা আলোচনা করছি যে আমার এখানে এমসিকিউ কোশ্চেন মানে প্র্যাকটিস সেট মানে শুধুমাত্র ওই কোশ্চেনটা নিয়ে আলোচনা নয়, ওই কোশ্চেনের সঙ্গে আরো যে 4টে অপশন আছে সেই অপশন দিয়ে আলোচনা করা। কারণ এই কোশ্চেনটা হয়তো আর এলো না, কিন্তু বাকি অপশনগুলো থেকে কোশ্চেনটা কিন্তু দিতে পারে, তখন যাতে উত্তর করতে পারো সেই জন্যই আমার এই আলোচনাটা কিন্তু হচ্ছে। দেখো, চলে যাব, এর উত্তর হচ্ছে দিনপানহা। দিনপানা এইটা হচ্ছে দিল্লির একটা শহর, যেটা হুমায়ুন যেটা অবদান রেখেছিল। আচ্ছা, হুমায়ুনের আর কি কি জিনিস যেটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হুমায়ুনের সমাধি, খুবই বিশ্ববিখ্যাত একটা জিনিস, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থান একটা আমাদের হুমায়ুনের সমাধি। যে হুমায়ুনের সমাধি তার সময় তৈরি হয়েছিল, আমরা বহুত পরীক্ষায় পড়েছি, প্রচুর পরীক্ষায় পড়েছি, এটা তৈরি হয়েছিল আমাদের আকবরের সময়। কিন্তু আদতে এই যে হুমায়ুনের সমাধি, এই হুমায়ুনের সমাধিটা অ্যাকচুয়ালি কে নির্মাণ করেছিল? নির্মাণ করেছিল হুমায়ুনের প্রথম স্ত্রী বা বড় স্ত্রী বিগা বেগম, যাকে হাজি বেগম নামে পরিচিত ছিল, ইনি এই হুমায়ুনের সমাধিটা নির্মাণ করেছিল। তার মানে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা কিন্তু জানতে পারলাম। আচ্ছা, এরপরে দেখো, পুরনো কেল্লা দিল্লিতে তৈরি করেছিল, নতুন শহর দিনহি পান্নার অংশ হিসাবে এটা নির্মাণ করা হয়েছিল। এগুলো হচ্ছে হুমায়ুনের গুরুত্বপূর্ণ অবদান। আচ্ছা, এছাড়াও এই যে আকবরবাদ, এইটা যাকে বলে আগ্রা, এটা কে নির্মাণ করেছিল? অ্যাকচুয়ালি আগ্রার তখন নাম আমাদের সিকান্দার লোদি নাম দিয়েছিলেন হচ্ছেন আকবরবাদ। এখানে অপশনে আকবর যদি থাকতো, আকবরবাদ শহরটা কে নির্মাণ করেন, অপশনে আকবর থাকলে সব স্টুডেন্ট কিন্তু আকবরে উত্তর করবে। তার মানে আকবরবাদ সিকান্দার লোদি 1504 সালে প্রতিষ্ঠা করেছিল।
আচ্ছা, এবার হচ্ছে সিরি শহর। সিরি দেখো অপশনে ছিল, 4 নম্বর অপশনে সিরি ছিল। সিরি শহরটা আলাউদ্দিন খলজি দ্বারা নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, তার সঙ্গে আরেকটা শহর লাস্ট অপশনে সম্ভবত ছিল এই মোহাম্মদাবাদ। মোহাম্মদাবাদ কে নির্মাণ করেছিল? এটা হচ্ছে মোহাম্মদাবাদ। মাহমুদ বেগরা, ইনি হচ্ছেন গুজরাটের একজন শাসক ছিলেন। তিনি যখন এই আমাদের খান চম্পারণের দুর্গ যখন দখল করেছিলেন, তখন এই মোহাম্মদাবাদ নামে একটি নতুন শহর নির্মাণ করেছিলেন। তার মানে মোহাম্মদাবাদ শহরটাকে নির্মাণ করে না মাহমুদ বেগরা, ইনি আমাদের গুজরাটের একজন শাসক ছিলেন। এরপরে আর একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোশ্চেনটা উত্তর দেবে ততবাদ্য। এই ততবাদ্যটা কি? ততবাদ্য এটা কি? আচ্ছা, বাদ্যযন্ত্রকে তার ক্যাটাগরি অনুসারে আমরা 4টে পার্টে ভাগ করি। তার মধ্যে একটা বাদ্য হচ্ছে ততবাদ্য, একটা বাদ্য হচ্ছে ঘনবাদ্য, একটা বাদ্য হচ্ছে সুশির বাদ্য, আর একটা বাদ্য হচ্ছে আনদ্যবাদ্য। আচ্ছা, এখানে ততবাদ্য বলতে যে বাদ্যটাকে বোঝায়, যেটা দেখি উত্তর কি দিচ্ছ, উত্তর এখনো কিন্তু আসছে না। আচ্ছা, ততবাদ্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তারযুক্ত বাদ্য, সেটা হচ্ছে ততবাদ্য। বুঝতে পেরেছো? তত মনে রাখার উপায় তারযুক্ত বাদ্য, মানে খ হচ্ছে এর উত্তর। আচ্ছা, বাকি বাদ্যযন্ত্রগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তারযুক্ত বাদ্যকে বলা হয় ততবাদ্য। আচ্ছা, মানে যে বাদ্যযন্ত্রে তার থাকে, যেমন বীণা, যেমন গিটার, যেমন সেতার, এগুলো হচ্ছে ততবাদ্য। আচ্ছা, এবার হচ্ছে ঘনবাদ্য। ইডিওফোন বা ঘনবাদ্য। এই ঘনবাদ্য কি জিনিস? মানে যেগুলো সলিড মেটাল দ্বারা তৈরি হয়, ঘন্টা, খুঞ্জুনি, এগুলো সব হচ্ছে ঘনবাদ্যের উদাহরণ। আচ্ছা, এরপরে দেখো বায়ুবাদ্য, মানে এটা সুশির বাদ্য। মানে ফু দিয়ে, সিজ দিয়ে, বায়ু পাসের মাধ্যমে যখন কোনো বাদ্যযন্ত্রকে বাজানো হয়। বাঁশি, বাঁশি অ্যাকচুয়ালি কি? যে বায়ুটাকে আমরা যে পুশ করছি, সেটাই যে বিভিন্ন ফ্রিকুয়েন্সিতে বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেখান দিয়ে একটা বিভিন্ন সুন্দর সাউন্ড তৈরি হচ্ছে, এটাকে বলা হয় বায়ুবাদ্য বা সুশির বাদ্য। আর আর একটা বাদ্যযন্ত্র যেটাকে বলা হয় আনদ্যবাদ্য। আনদ্যবাদ্য কোনটাকে বলা হয়? মানে যে বাদ্যযন্ত্র দু সাইড চামড়ার আস্তরণ থাকে বা এক সাইডে চামড়ার আস্তরণ থাকে, তাকে বলা হয় আনদ্যবাদ্য। নর্মালি কাঠ বা মাটি দিয়ে তৈরি একটা বাদ্যযন্ত্র, এবং দু সাইড বা উপরে বা নিচে সেখানে চামড়া দ্বারা আবদ্ধ থাকে, আনদ্য থাকে, আবদ্ধ থাকে। সেখান থেকে আমরা যখন আওয়াজ পাই, যেমন হচ্ছে আমাদের খোল বা আমাদের মাদল, আমাদের তবলা, বায়া, এইগুলো সব হচ্ছে আনদ্য বাদ্যযন্ত্রের উদাহরণ। তার মানে 4 রকম বাদ্যযন্ত্রের আমরা নাম জানলাম। চলে যাব পরের কোশ্চেনে। আচ্ছা, দক্ষিণ ভারতে অবস্থিত বাঁধটি চিহ্নিত করুন। মানে এই 4টে বাঁধের মধ্যে দক্ষিণ ভারতে কোনটি অবস্থিত? এই 4টে বাঁধের মধ্যে দক্ষিণ ভারতে কোনটি অবস্থিত? তার মানে বাকি বাঁধগুলো উত্তর ভারতে অবস্থিত। দক্ষিণ ভারতে একটাই বাঁধ আছে। আমরা বাকি বাঁধগুলো সম্বন্ধেও জানবো। দক্ষিণ ভারতে অবস্থিত বাঁধের মধ্যে পড়ে হচ্ছে, উত্তর দেবে তোমরা, মেট্টুর বাঁধ। এটা আমাদের দক্ষিণ ভারতে অবস্থিত। দেখো, আমরা বাকি বাঁধ এবং মেট্টুর বাঁধ সম্বন্ধে জানবো। কাবেরী নদীর ওপরে নির্মিত এবং সালেম জেলায়, তামিলনাড়ুর সালেম জেলায় অবস্থিত এই মেট্টুর বাঁধ। আমাদের রাজ্য সরকার পিএসসি, এসএসসি বিভিন্ন পরীক্ষায় এই মেট্টুর প্রকল্প কোথায় অবস্থিত, এগুলো কোশ্চেন এসেছে। আমাদের কাবেরী নদীর ওপরে অবস্থিত। আচ্ছা, গান্ধী সাগর বাঁধ, এটা চম্বল নদীর ওপর অবস্থিত, আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে গান্ধী সাগর বাঁধ। তিলাইয়া বাঁধ, এটা কোডারমা জেলা, ঝাড়খণ্ডের কোডারমা জেলায় অবস্থিত, এবং এটি বরাকর নদীর ওপর দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা নির্মিত এই বাঁধ, যার নাম আমাদের তিলাইয়া বাঁধ। আচ্ছা, এরপরে আমাদের দামোদর ভ্যালির যে জল ছাড়া হয়, তার মধ্যে দামোদর ভ্যালির বিভিন্ন জলাশয় থেকে জল ছাড়া হয়, ডিভিসি। তার মধ্যে একটা তিলাইয়া ড্যাম, একটা মাইথন ড্যাম, একটা পাঞ্চেত ড্যাম, এরকম বিভিন্ন ড্যাম আছে, দুর্গাপুর ড্যাম। আচ্ছা, এরপরে রিহান্দ বাঁধ, এটা উত্তরপ্রদেশে অবস্থিত। রিহান্দ নদীর ওপরে অবস্থিত এই বাঁধ, এবং এই বাঁধের ওপরই গোবিন্দ বল্লভ পন্ত সাগর নামেও এই রিহান্দ বাঁধটা পরিচিত। তার মানে গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এই বাঁধটা রিহান্দ বাঁধ নামেও পরিচিত। এটা আমাদের উত্তরপ্রদেশে অবস্থিত, রিহান্দ নদীর ওপরে। পরের কোশ্চেন,
উত্তর দেবে। এর মধ্যে কোনটি অর্থনীতির পরিষেবা ক্ষেত্রের একটি উপাদান? মানে আমাদের অর্থনীতিতে যে আমরা তিনটে ক্ষেত্র সম্বন্ধে জানি, একটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সিয়ারি সেক্টর। এর মধ্যে বলছে কোনটি এই পরিষেবা বা টার্সিয়ারি সেক্টরের অন্তর্গত। আচ্ছা, এবারে এই কোশ্চেনের উত্তর দিতে গেলে একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার আছে। প্রাইমারি সেক্টর বলতে কোনটা? মানে যে সেক্টরে আমরা সরাসরি প্রকৃতি থেকে র মেটেরিয়ালকে কালেক্ট করি তাকে বলা হয় প্রাইমারি সেক্টর। যেমন প্রকৃতি থেকে আমরা র মেটেরিয়াল কালেক্ট করছি, মানে আমাদের মাটি থেকে ধান উৎপাদিত হচ্ছে, প্রাইমারি সেক্টর। ওকে। আচ্ছা, সেকেন্ডারি সেক্টর মানে সেকেন্ডারি সেক্টরে সাধারণত প্রাইমারি সেক্টরে উৎপাদিত যে ফসল বা উৎপাদিত জিনিস সেইগুলোকে কলকারখানায় বা প্রসেস করার যে পদ্ধতি তাকে বলা হয় সেকেন্ডারি সেক্টর। মানে ধান যে উৎপাদিত হচ্ছে সেই ধানটা তো আমরা খাই না, আমরা ধান থেকে চাল খাই। তার মানে ধানটা প্রসেসিং হয়ে যে চাল হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর। মানে সেকেন্ডারি সেক্টর বলতে মূলত কলকারখানা, কারখানা এই জাতীয় জিনিসগুলোকে আমরা সেকেন্ডারি সেক্টর বলি। আচ্ছা, এবার চালটা, ওই চালটা যে মিলে যে তৈরি হচ্ছে, আমরা তো মিল থেকে কি চাল কিনতে যাই না, আমরা বাজার থেকে চাল কিনি। তার মানে মিল থেকে চালটা যে প্রসেসে বা যেভাবে এই বাজারে আসছে বা দোকানে আসছে, যেখান থেকে আমরা কিনছি, সেই সেক্টরটাকে বলা হয় টার্সিয়ারি সেক্টর। মানে টার্সিয়ারি সেক্টর মানে পরিষেবা ক্ষেত্র, এখানে জিনিসপত্রের পরিষেবা দেওয়া হয়। আচ্ছা, এখানে বলতে চাইছে কি পরিষেবা ক্ষেত্রের উপাদান কোনটি। আচ্ছা, এবারে দেখো প্রথম অপশনটা দেখো, খনি বা খনিজ। খনি বা খনিজ কি বলতে চাইছে? তার মানে খনি থেকে আমরা যে পদার্থটা পাই, তাহলে এটা প্রকৃতির ম্যাটেরিয়াল, তার মানে এটা প্রাইমারি সেক্টর। আচ্ছা, এবার হচ্ছে জল সরবরাহ। আচ্ছা, জল সরবরাহ বলতে আমাদের কর্পোরেশনের জল সরবরাহ এটা বলা যেতে পারে, বা আমাদের নদীর জল সরবরাহ হচ্ছে। নদীর জল প্রকৃতির উপাদান, সে তো তার নিজের ন্যাচারালি সেটা সরবরাহ হবে, তার মানে জল এটাও প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে ইলেকট্রিসিটি। আমরা মাটি থেকে ইলেকট্রিসিটি পাই না, আমরা মাটি থেকে কয়লা পাই, এই কয়লা থেকে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি, তারপরে সেই ইলেকট্রিসিটিটা আমাদের বাড়িতে এসে পৌঁছায়। তার মানে ইলেকট্রিসিটি যে উৎপাদন হচ্ছে সেটা কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে, তার মানে ইলেকট্রিক সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে। মানে এটা কয়লা থেকে, মানে র মেটেরিয়াল মাটি থেকে কালেকশন হয় এবং সেই কয়লা থেকেই আমরা কিন্তু ইলেকট্রিক তৈরি করতে পারি, তার মানে ইলেকট্রিক সেকেন্ডারি সেক্টর। মানে এখানে অপশন ডি, হোটেল বা রেস্তোরাঁ। হোটেল বা রেস্তোরাঁতে আমরা অ্যাকচুয়ালি প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরে যে সমস্ত পণ্য উৎপাদিত হয়ে থাকে সেইগুলোকে আমরা প্রসেস করে থাকি। তার মানে টার্সিয়ারি সেক্টরে র মেটেরিয়াল হিসাবে ব্যবহৃত হয় প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টরে উৎপাদিত জিনিস। যেমন আমরা প্রাইমারি আমাদের হোটেলে কি রকম করি দেখো, আমরা পোলট্রি চাষ, মুরগি প্রতিপালন, প্রাইমারি সেক্টর, মানে প্রকৃতি থেকে হচ্ছে। মানে রেস্টুরেন্টে সেই মুরগিটা প্রসেস হচ্ছে, রান্না বান্না হয়ে আমাদের দিচ্ছে। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির চাল, বা আমাদের চিলি চিকেনের টমেটো সস কোথা থেকে আসছে? টমেটো সস তো আমাদের রেস্টুরেন্ট তৈরি করে না, আমাদের টমেটো প্রাইমারি সেক্টর, এই টমেটো থেকে যখন সসটা তৈরি করছে কিষান কোম্পানি, সেটা সেকেন্ডারি সেক্টর। সেই সসটাকে আমাদের রেস্টুরেন্ট কিনছে, কিনে আমাদেরকে চিলি চিকেন বানিয়ে দিচ্ছে, বা চিকেন চাউমিন বা মুক্ত সুপ বানিয়ে দিচ্ছে, বিভিন্ন চাইনিজ আইটেম। তার মানে এই হোটেল এবং রেস্তোরাঁ আদতে আমাদেরকে পরিষেবা দেয়, এরা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো বিজনেস, কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নয় বা প্রাইমারি সেক্টরের সঙ্গে যুক্ত নয়। তাই 6 নম্বর কোশ্চেনের উত্তর অপশন ডি বা ঘ। আরিফ, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো কি বলছে, ভারতীয় অর্থনীতির ক্ষেত্রকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র, প্রাথমিক ক্ষেত্রের মধ্যে কি পড়ে? কৃষি পড়ে, খনি পড়ে, বন বন মানে গাছ, আমাদের গাছ, এগুলো হচ্ছে প্রাথমিক ক্ষেত্রের মধ্যে পড়ে। আচ্ছা, এ দেখো জলের মতো প্রকৃত সম্পদ, দেখো জল, তার মানে এটা প্রাইমারি সেক্টর, মানে যেটা প্রকৃতি থেকে ডাইরেক্টলি পাওয়া যায় সেটাই প্রাইমারি সেক্টর। আচ্ছা, এরপরে গৌণ সেক্টর বা সেকেন্ডারি সেক্টর,
মানে প্রাথমিক সেক্টরে উৎপাদিত জিনিসগুলোকে যখন আমরা করি, মানে ইন্ডাস্ট্রিতে যখন সেটাকে প্রসেস করি বা সেটাকে ব্যবহার করি, যেমন নির্মাণ। দেখো মাটি থেকে ইট তৈরি হচ্ছে, সেই ইটটা আমি বাড়ি তৈরি করছি, তার মানে বাড়ি যখন তৈরি হচ্ছে, নির্মাণ কার্য যখন হচ্ছে, তখন সেটা সেকেন্ডারি সেক্টর। ওই বাড়িটা যখন আমি ব্যবসায়িক কাজে কাজে লাগাবো, এই যে বাড়িটা তৈরি হয়ে গেছে, এখন আমার এখানে স্টুডিও সেট আপ করা আছে এবং এই স্টুডিওতে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তার মানে এটা এই যে নির্মাণ হয়ে গেছে, এখন এটা বিক্রি হয়ে গেছে, তখন এটা টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। তার মানে যখন নির্মাণ হচ্ছে তখন সেটা সেকেন্ডারি সেক্টর। আচ্ছা, এবার হচ্ছে পরিশোধন, তেল তেল পরিশোধন, মানে খনিজ তেল উৎপাদিত হচ্ছে, ওটা প্রাইমারি সেক্টর। খনিজ তেল তো আমরা সরাসরি গাড়িতে ঢালি না, আমরা ঢালি পেট্রোল, তার মানে খনিজ তেল থেকে পেট্রোল পরিশোধিত হচ্ছে, হয়ে আমরা ব্যবহার করতে পারছি, তার মানে পরিশোধিত জিনিসটা হচ্ছে গৌণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত। টার্সিয়ারি সেক্টরের মধ্যে কোনগুলো পড়ে? টার্সিয়ারি সেক্টর হচ্ছে পরিষেবা ক্ষেত্র, নর্মালি প্রাথমিক এবং দ্বিতীয় উভয় ক্ষেত্রেই যে পরিষেবা প্রদান করাকারী সংস্থা হচ্ছে এই টার্সিয়ারি সেক্টর। এর উদাহরণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে যে বাস চালাচ্ছে, যে বাস চালাচ্ছে সে কোনো কায়িক পরিশ্রম করছে না, কিন্তু অ্যাকচুয়ালি প্রাইমারি সেক্টরে কায়িক পরিশ্রম সব থেকে বেশি, সেকেন্ডারি সেক্টরে কায়িক পরিশ্রম মাঝারি, মাথার পরিশ্রম মাঝারি। টার্সিয়ারি সেক্টর, এখানে কোনো কায়িক পরিশ্রম লাগে না, এখানে পুরোটাই মাথার পরিশ্রম লাগে, তার মানে টার্সিয়ারি সেক্টর মাথার পরিশ্রম। একজন যোগাযোগ ব্যবস্থা মানে টেলিফোন নেটওয়ার্ক, এখানে মানে টেলিফোন কোম্পানিতে যে কাজ করছে বা টেলিফোন অপারেটিং যে সিস্টেমটা, এখানে কোনো লেবারের কোনো কাজ নেই, এখানে পুরোটাই হচ্ছে বুদ্ধি বা ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করে হয়। তার মানে যোগাযোগ ব্যবস্থা বা আমাদের মোবাইল নেটওয়ার্ক আমাদের টার্সিয়ারি সেক্টর। ব্যবসা বাণিজ্য টার্সিয়ারি সেক্টর, এখানে কোনো লেবারের ব্যাপার নেই, বুদ্ধি, কোন মাল এলো কোন মাল গেল, কোনটায় কত লাভ করছি। আচ্ছা, পরিবহন ব্যবস্থা, আমি বাস চালাচ্ছি, মানে বাস যে চালাচ্ছি, আমি যদি বাসটাকে পেছন থেকে ঠেলতাম, আমি আমার কন্ট্রাক্টর দুজনে মিলে বাসকে ঠেলছি, আমি তাহলে কায়িক পরিশ্রম করছি, হয়তো প্রাইমারি সেক্টর হতো। কিন্তু আমরা আদতে বাসকে কিচ্ছু করছি না, বাস ইঞ্জিনে চলছে, আমরা খালি অপারেট করছি, সুতরাং আমরা টার্সিয়ারি সেক্টরের সঙ্গে যুক্ত। ব্যাংকিং সংস্থার সঙ্গে যে যুক্ত, সে টাকা তো ছাপছে না, সে টাকা ইধার কামাল উধার, উধার কামাল ইধার করছে, সুতরাং ব্যাংকিং সংস্থা টার্সিয়ারি সেক্টর। স্বাস্থ্য পরিষেবা, ডাক্তার, নার্স, এরা সবাই কোনো কায়িক পরিশ্রম করছে না। আচ্ছা, পর্যটন ব্যবস্থা, বিমা, শিক্ষা, আমি যে তোমাদের শিক্ষা দিচ্ছি, এখানে কোনো কায়িক পরিশ্রম নেই, পুরোটাই মাথার পরিশ্রম, সুতরাং এটা টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। চলে যাব পরের কোশ্চেনে। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের অধীনে কর্মসংস্থানের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সমান সুযোগের ব্যবস্থা করা হয়েছে? মানে কি বলতে চাইছে? বলতে চাইছে যে আমাদের ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রের অধীনে কর্মসংস্থানের ক্ষেত্রে সকল নাগরিকদের জন্য সমান সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছে। মানে কর্মসংস্থানের ক্ষেত্রে সকল নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে, এটা আমাদের কত নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে? এখানে আমাদের ভারতীয় সংবিধানের আমাদের 3 নম্বর পার্টে আমাদের যে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা আছে, সেই মৌলিক অধিকারের মধ্যে এই 4টে আর্টিকেল অন্তর্গত, এবং 4টে আর্টিকেলের মধ্যে কোনটা কর্মসংস্থানের ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধা সেটার কথা বলেছে, সেটা বলেছে আমাদের আর্টিকেল নাম্বার 16, অপশন ডি। আচ্ছা কার্তিক, ঠিক আছে, 16। আচ্ছা, 16 নম্বর আর্টিকেল, এটা আমাদের উল্লেখ করেছে, দেখো সংবিধানের 3য় অংশে মৌলিক অধিকার, আমাদের যে সমতার অধিকারের কথা আলোচনা করা আছে, যেটা 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে, সকল মানুষ সমান, সকল দেশের নাগরিক সমান, সেটা আমাদের এই 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে আলোচনা করা আছে। আচ্ছা, এখানে আমাদের 15 নম্বর অনুচ্ছেদে কি আলোচনা করা আছে? বলা আছে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, মানে সকল মানুষের মধ্যে কোনো বৈষম্য বা কোনো কিছু করা যাবে না। মানে একজন একজন কালো চামড়ার লোক, মানে সে অস্পৃশ্য, তাকে কোনো জায়গায় এন্ট্রি করা যাবে না, স্কুল প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া যাবে না, এরকম কিছু বলা যাবে না। মানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গি নির্বিশেষে কারোকে কোনো রকম ভাবে আলাদা বা সেগ্রিফাই করা যাবে না। একজন মহিলা, তাকে আলাদাভাবে সেগ্রিফাইড করা হলো, একজন পুরুষ, তাকে আলাদা করে দেওয়া হলো, এরকম কিছু বলা যাবে না। কিন্তু আমাদের সংবিধানের সব জিনিসেরই একটা
যাকে বলে একটা ড্রব্যাক বা নেগেটিভিটি আছে, সেরকম আমাদের আমাদের এই যে আমাদের ট্রেনের জন্য যে আলাদা করে মহিলা কম্পার্টমেন্ট দেওয়া হয়, তার মানে আমাদের তো 16 নম্বরে বলেই দিয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষ সমান। তাহলে মহিলাদের জন্য আলাদা একটা বগি বা মহিলাদের জন্য আমাদের মাতৃ স্পেশাল ট্রেন, মাতৃভূমি লোকাল, এটা কেন দেওয়া হচ্ছে? এর পেছনে কারণ আমাদের সরকার অপারক মহিলাদের পরিষেবা দিতে, মানে সুরক্ষা দিতে, নিরাপত্তা দিতে। এবার প্রতিটা কম্পার্টমেন্টে তো আলাদা করে পুলিশ কর্মী, বা এই এত ভিড়ভাট্টার টাইমে মহিলা পুরুষদের মধ্যে তো এইভাবে তো পুলিশ কর্মী দিয়ে সব জিনিসটা কন্ট্রোল করা সম্ভব নয়। তার থেকে সরকার অপারক, ওই জন্য সরকার বলে দিয়েছে তোমাদের জন্য আলাদা কম্পার্টমেন্ট করে দিয়েছি, তোমরা সেখানে যাও, তোমাদেরকে সুরক্ষা আমরা দিতে পারছি না, তোমরাই তোমাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা করো। তার মানে আমাদের এই যে মহিলা কম্পার্টমেন্টের যে বিষয়টা, এটা 15 নম্বর আর্টিকেলের একটা ড্রব্যাক যাকে বলে, কিন্তু সেটাকে আমাদের এই রকম ভাবে আমাদের বর্ণনা করা আছে। 17 নম্বর আর্টিকেলে কি বলা আছে? অস্পৃশ্যতা বিলুপ্ত করার কথা বলা আছে। তার মানে একজন ছুতরের ঘরের ছেলে সে পুকুরের স্নান করতে পারবে না, বা সবার ব্যবহৃত কল, টিউবওয়েল বা সরকারি জিনিসকে ব্যবহার করতে পারবে না, এটা কিন্তু আমাদের সংবিধানের বিরুদ্ধ জিনিস। তাই অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি এটা আমাদের ভারতীয় সংবিধানে একটা নিষিদ্ধ জিনিস। 18 নম্বর আর্টিকেলে কি বলেছে? 18 নম্বর আর্টিকেলে বলেছে যে উপাধি বিলোপ, মানে একজন ভারতীয় নাগরিক সে কিন্তু কোনো রকম উপাধি সরকারের তরফ থেকে নিতে পারবে না, বা কোনো সংস্থাই তাকে কোনো উপাধি দিতে পারবে না। দিলেও সে কিন্তু সেই উপাধিটা তার নামের আগে কিন্তু ব্যবহার করতে পারবে না। যেমন উদাহরণ দিচ্ছি, আমাদের আগেকার দিনে এই যে মাইকেল উপাধি, মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায় রাজা উপাধি, লর্ড মেঘনাথ সাহা লর্ড উপাধি, মানে এইগুলো একটা উপাধি, এইগুলো কিন্তু কোনো ভারতীয় নাগরিক ব্যবহার করতে পারবে না। এই যে যারা আমাদের নাইটহুড উপাধি পায়, আমাদের কিছুদিন আগেই আমাদের নাইটহুড উপাধি পেয়েছে আমাদের সুনীল ভারতী মিত্তাল, এয়ারটেল কোম্পানির যে প্রধান, আমাদের চন্দ্রশেখরন আমাদের টাটা কমিউনিকেশনের আমাদের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, এরা সবাই নাইটহুড উপাধি পেয়েছে। আর নাইটহুড উপাধির নিয়ম হচ্ছে সে কিন্তু তার নামের আগে স্যার লিখতে পারবে। এই যে আমাদের অ্যান্ডারসন, জেমস অ্যান্ডারসন, যার নামে এই টেস্ট ট্রফিটা উন্মোচন হয়েছে, তার মানে এই অ্যান্ডারসন সে কিন্তু এবার থেকে তার নামের আগে স্যার জেমস অ্যান্ডারসন এই কথাটা ব্যবহার করতে পারবে। ফুটবলার ডেভিড বেকহ্যাম কিছুদিন আগে নাইটহুড উপাধি পেয়েছে, মানে সে এবার থেকে স্যার ডেভিড বেকহ্যাম এই কথাটা ব্যবহার করতে পারে। স্যার একটা উপাধি, এই উপাধি আমাদের ভারতীয়রা ব্যবহার করতে পারবে না। তবে ব্যতিক্রম আছে, সব জিনিসেরই একটা ব্যতিক্রম আছে। এর ব্যতিক্রম হচ্ছে যে একটা একাডেমিক পদমর্যাদাপূর্ণ পদবি, একজন ডক্টরেট বা একজন ডক্টর, সে সেই পদবিটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, আর কি পদবি ব্যবহার করা যাবে? আর হচ্ছে মিলিটারি পদবি, কর্নেল, মেজর, লেফটেন্যান্ট, এই পদবিগুলো একজন মিলিটারি ম্যান ব্যবহার করতে পারবে। মানে একাডেমিক এবং মিলিটারি বাদ দিয়ে কোনো পদবি একজন ভারতীয় ব্যবহার করতে পারবে না। আমরা ভারত সরকারের তরফ থেকে অনেক পুরস্কার দেবো, কিন্তু সেইগুলো আমরা পদবি বা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারবো না, সেটা অ্যাজ এ পুরস্কার হিসেবে ব্যবহার করতে পারবো। যেমন আমাদের ভারত রত্ন দেওয়া হয়, কিন্তু কেউ আমাদের প্রণব ব্যানার্জি, সে তার ছেলে কিন্তু লিখতে পারবে না যে আমার বাবার নাম ভারতরত্ন প্রণব ব্যানার্জি, প্রণব মুখার্জি। মানে এই ভারতরত্ন অ্যাজ এ পুরস্কার, এটাকে আমি ওই টাইটেল বা পদবি হিসাবে বা উপাধি হিসাবে ব্যবহার করতে পারবো না। এটাই বলা আছে আমাদের ভারতীয় সংবিধানে 18 নম্বর আর্টিকেল। চলে যাব পরের কোশ্চেনে। আচ্ছা, নিম্নলিখিত কোন উপজাতি ওয়াঙ্গালা উৎসব উদযাপন করে? কোন উপজাতি ওয়াঙ্গালা উৎসব উদযাপন করে? খুব সোজা কোশ্চেন, একটু কনসেপ্ট দিয়ে উত্তর করতে হবে। এখানে একটাই জিনিস দেখার আছে যে ওয়াঙ্গালা উপজাতিটা কোন রাজ্যে, ব্যাস তাহলে উত্তর হয়ে যাবে। কারণ এইখানে প্রতিটা রাজ্যের আমি নাম বলে দিচ্ছি। ভিল, এই ভিল উপজাতি আমাদের মধ্য ভারতের বিভিন্ন জায়গা, আমাদের মূলত আমাদের মধ্যপ্রদেশ, আমাদের ছত্তিশগড়ের কিছু অংশ, আমাদের মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, এই অংশেতে ভিল উপজাতি দেখতে পাওয়া যায়। গারো উপজাতি, গারো, খাসি, জয়ন্তিয়া, এগুলো হচ্ছে মূলত আমাদের মেঘালয় এবং তার আশেপাশে কিছু নর্থ ইস্টের রাজ্য, যেমন নাগাল্যান্ড,
যেমন মণিপুর, এই কিছু অংশতেও কিন্তু গারো উপজাতি দেখতে পাওয়া যায়। আচ্ছা, থারু, থারু হচ্ছে মূলত নেপাল এবং তার সঙ্গে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড, ইউকে, উত্তরাখণ্ড, এইগুলোতে থারু উপজাতি দেখতে পাওয়া যায়। ভুটিয়া, এই ভুটিয়া উপজাতি মূলত আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে আমাদের সিকিম, এই জায়গায় দেখতে পাওয়া যায়। তার মানে এই ওয়াঙ্গালা উপজাতিটা এটা কোন রাজ্যের জানলেই আমরা কিন্তু উত্তরটা করে দিতে পারবো। ওয়াঙ্গালা অ্যাকচুয়ালি আমাদের, দেখি উত্তর কি বলো আরিফ, 8টা বি, গারো। বাহ, ভালো উত্তর দিয়েছো আরিফ। আমাদের ওয়াঙ্গালা হচ্ছে আমাদের মেঘালয়ের উপজাতি, সুতরাং মেঘালয়ের গারো, গারো উপজাতি। আচ্ছা, এরপরে দেখো এই ওয়াঙ্গালা উৎসবটা কি, এটা উর্বরতা, সূর্য দেবতাকে উপলক্ষে এটা একটা উৎসব, এটা একটা ফসল উৎসব, ফসলের যাতে করে উৎপাদন বা বৃদ্ধি পায় সেই জন্য উৎসবটা পালিত হয়। ভিল উপজাতি, এরা ভাগোরিয়া উৎসব পালন করে, মূলত মধ্যপ্রদেশে এই উপজাতিরা বসবাস করে। থারু দক্ষিণ ভারত, দক্ষিণ নেপাল এবং উত্তর ভারতের কিছু অংশ, এরা আমাদের দেসাইন, তিহার, তিহার হচ্ছে থারু উপজাতির দীপাবলি, এবং জিতিয়া, এই জিতিয়া উৎসব এরা পালিত করে। ভুটান আমাদের ভুটিয়া উপজাতি মূলত সিকিম এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসবাস করে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, প্রথম কমনওয়েলথ গেমস পরবর্তী কোন বছরে আয়োজন করা হয়েছিল? প্রথম কমনওয়েলথ গেমস কোন বছরে আয়োজন করা হয়েছে? উত্তর দেবে। প্রথম কমনওয়েলথ গেমস কোন বছরে আয়োজন করা হয়েছে? কমনওয়েলথ গেমস প্রথম আয়োজন হয় 1930 সালে। ভারত কবে অংশগ্রহণ করে? এর ঠিক 4 বছর পর, মানে 1934 সাল, মানে 4 বছর ছাড়া অনুষ্ঠিত হয়। আচ্ছা, অলিম্পিক এটা কবে অনুষ্ঠিত হয়? 1893 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়। আচ্ছা, এশিয়ান গেমস 1951 সালে অনুষ্ঠিত হয়। এগুলো সব প্রথম অনুষ্ঠিত হয়েছে প্রতিটা গেমস। আচ্ছা, 1930 সালে প্রথম অনুষ্ঠিত হয়, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম অলিম্পিক, প্রথম কমনওয়েলথ গেমস। আচ্ছা, তারপরে দেখো আমাদের দ্বাদশতম ইভেন্ট, দ্বাদশতম ইভেন্ট 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডের বার্মিংহাম শহরে অনুষ্ঠিত হয়েছে। এটার মোটো কি ছিল? সবার জন্য গেমস। এখানে মোট 72টা দেশ অংশগ্রহণ করেছিল। প্রথম স্থানে পেয়েছিল অস্ট্রেলিয়া, ভারতের স্থান হচ্ছে চতুর্থ ছিল। মানে কমনওয়েলথ গেমসে ভারতের অবস্থান জানতে পারলাম। আচ্ছা, নেক্সট কমনওয়েলথ গেমস 2026 সালে অনুষ্ঠিত হবে, কোথায় হবে? অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে, কিন্তু সেটা হবে হচ্ছে আমাদের স্কটল্যান্ডে, স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে নেক্সট কমনওয়েলথ গেমস। চলে যাব পরের কোশ্চেন। আচ্ছা, গোল কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? গোল, গোল কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? নিশ্চয়ই ফুটবল, হকি এসব খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গোল আত্মজীবনী হবে। আচ্ছা, গোল আত্মজীবনী কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? উত্তর দেবে তোমরা। গোল আত্মজীবনী হচ্ছে মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী। গোল। দেখো আরো বিখ্যাত ব্যক্তিদের সব আত্মজীবনীর নাম এখানে উল্লেখ করেছি আমি। দা বায়োগ্রাফি, এটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আত্মজীবনী, দা বায়োগ্রাফি। আনব্রেকেবল, এটা মেরি কমের আত্মজীবনী। অবিবাহিত সত্য, এটা মাইকেল টাইন্সের আত্মজীবনী। আচ্ছা, প্লেইং ইটস মাই ওয়ে, এটা কার আত্মজীবনী? এটা সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। সানি ডেজ, এটা সুনীল গাভাস্কারের আত্মজীবনী। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, আমাদের সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। আমাদের ক্রিকেটারের বিভিন্ন আত্মজীবনী থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। পরের কোশ্চেন, কম্পিউটার থেকে কোশ্চেন। আমাদের কিন্তু আগের বারে এসএসসি গ্রুপ সি তে একটা কম্পিউটার থেকে কোশ্চেন দিয়েছে, আমি যে সেটটা দেখেছিলাম সেই সেটের প্রথমেই কম্পিউটার থেকে কোশ্চেন ছিল। এখানেও কম্পিউটার থেকে কোশ্চেন আমি একটা তুলে ধরেছি, দেখো কোশ্চেনটার উত্তর দেবে।
আচ্ছা, উত্তরটা দেবে। আচ্ছা, কি বলছে? ক্যাশ মেমোরি বা ইংরেজিতে ক্যাচে মেমোরি বলা হয়, ক্যাচে মেমোরি। এই ক্যাচে মেমোরি অ্যাকচুয়ালি কাজটা কি? আমরা র্যাম জানি, রম জানি, টেম্পোরারি মেমোরি, পার্মানেন্ট মেমোরি, ভোলাটাইল মেমোরি, অনেক কিছু মেমোরি জানি, তাই তো? আমরা এই ক্যাচে মেমোরি এইটাও সম্বন্ধেও আমরা পরিচিত। আমরা বলি না মোবাইলে ক্যাচে ক্লিয়ার করতে হবে, ক্যাচে ক্লিয়ার কর। ক্যাচে একটা টেম্পোরারি মেমোরি অ্যাকচুয়ালি কোথায় থাকে? আমাদের সিপিইউ এবং আমাদের যে প্রধান মেমোরি র্যাম, এর মাঝে অবস্থিত হচ্ছে ক্যাচে মেমোরি। কি কাজ করে? নর্মালি কিছু কিছু জিনিস আমাদের মোবাইলে বা আমাদের ডেস্কটপে ইন ন্যাচারাল স্টোর রাখে হচ্ছে ক্যাচে মেমোরি। আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি তোমার মোবাইল থেকে ফ্লিপকার্ট খুলবে, দেখবে ফ্লিপকার্ট খুললে ইন ন্যাচারালি কিছু জিনিস তুমি সামনাসামনি দেখতে পাবে। তুমি কোনোদিনই দেখতে পাবে না যে ফ্লিপকার্ট খুলছো কিন্তু ইন্টারনেট নেই, তোমাকে বলছে যে ইন্টারনেট নেই অমুক তুসুক। তুমি ইন্টারনেট বন্ধ করে ফ্লিপকার্ট খুলবে, তাহলে দেখবে ফ্লিপকার্টের ফ্রন্ট পেজে আরো কিছু কিছু জিনিস যেগুলো তুমি আগের বারে যেটা তোমার ফ্রন্ট পেজের সময় যেটা ছিল, যদি তুমি 1 বছর আগেও খুলে থাকো বা 6 মাস আগেও খুলে থাকো, যদি তুমি ক্যাচে ক্লিয়ার না করে থাকো, তাহলে দেখবে ফ্লিপকার্ট খুললে তুমি আগের বারে যে ফ্লিপকার্টের যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো তুমি ফ্রন্ট পেজে দেখতে পাবে। এই ক্যাচে মেমোরি অ্যাকচুয়ালি আমাদের এই যে সিপিইউকে আগাম কিছু জিনিস ধরিয়ে রেখে দেয়। যেমন একজন রাজমিস্ত্রি সে ইট গাঁথছে, একজন জোগাড়ে সে ইট সাপ্লাই দিচ্ছে আর সিমেন্ট বালির যে মশলা সেটা সাপ্লাই দিচ্ছে। আমি রাজমিস্ত্রিকে বলছি সিপিইউ, আর যিনি জোগাড়ে তাকে বলছি আমি র্যাম। এবার সিপিইউ যত তাড়াতাড়ি কাজ করতে পারে, র্যাম তত তাড়াতাড়ি কাজ করতে পারে না। মানে রাজমিস্ত্রির জোগাড়ে তত তাড়াতাড়ি সাপ্লাই দিতে পারে না। এই কারণে দেখবে রাজমিস্ত্রি একটা থাকে, জোগাড়ে থাকে দুটো। এর কারণটা এইটা। এবার মাঝখানে যদি একজন ব্যক্তিকে নিযুক্ত করে দেওয়া হয়, সে যদি একটু হেল্পিং হ্যান্ডের কাজ করে, যেমন এই যে ইটটাকে যোগান দিয়ে দেওয়া, মশলাটা মাখছে রাজমিস্ত্রির জোগাড়ে, মশলাটাকে আমি নিয়ে গিয়ে যোগানটা দিয়ে দিলাম, এই কাজটা অ্যাকচুয়ালি করে থাকে একজন হেল্পার, যাকে আমরা ক্যাচে মেমোরি বলে থাকি। মানে র্যাম এবং প্রধান মেমোরির মাঝে অবস্থিত একজন ব্যক্তি, যিনি কাজের স্পিডটাকে বাড়াতে পারে। আচ্ছা, তার অ্যাকচুয়ালি তার কাজ কিরকম, তার ফাংশন কিরকম? সে রাজমিস্ত্রির মতো কাজ করতে পারে না, আবার জোগাড়ের মতো অত স্লো কাজও করতে পারে না। মানে র্যামের থেকে যার দাম বেশি, কিন্তু রাজমিস্ত্রি মানে প্রসেসরের থেকে তার দাম কম, এইরকম একজন মেমোরিকে তাকে বলা হয় হচ্ছে ক্যাচে মেমোরি। এটা আমাদের সমস্ত ডিভাইসের ক্ষেত্রে, মোবাইল, কম্পিউটার, সমস্ত জায়গায় এই ক্যাচে মেমোরি থাকে। আচ্ছা, এই ক্যাচে মেমোরি আমাদের দেখো এখানে অপশন অনুসারে তাহলে কোনটা উত্তর হচ্ছে, তোমরা আমাকে দেখি কি উত্তর দিলে। উত্তর এখনো এলো না। আচ্ছা, এই ক্যাচে মেমোরি সিপিইউ দ্বারা, এটা অপশন উত্তর হচ্ছে সিপিইউ দ্বারা দ্রুত অ্যাক্সেসের জন্য, মানে রাজমিস্ত্রির দ্রুত কাজ সাপ্লাই দেওয়ার জন্য ঘন ঘন ব্যবহৃত ডেটাকে সংরক্ষণ করা। মানে যেটা রাজমিস্ত্রির সবসময় প্রয়োজন, ইট মশলা, এটা রাজমিস্ত্রির সবসময় প্রয়োজন, সেটাকে সাপ্লাই দিচ্ছে। র্যাম সে মশলা মেখে যাচ্ছে, আর ক্যাচে মেমোরি সে কি করছে, সে ইটটাকে বয়ে রাজমিস্ত্রির হাতে ধরিয়ে দিচ্ছে, সে ওই যে ওলনটা দিয়ে সমান করে ওলনটাকে ধরিয়ে দিচ্ছে, মানে যেগুলো ইন ন্যাচারাল নেসেসারি জিনিস সেইগুলোকে অ্যাডভান্স সাপ্লাই দেওয়া, এই কাজটাই করে হচ্ছে আমাদের ক্যাচে মেমোরি। এই ক্যাচে মেমোরির ইনফরমেশন তোমাদেরকে আমি তুলে ধরেছি, এইগুলো একটুখানি ফলো করবে। আচ্ছা, ক্যাচে মেমোরি একটি চিপ ভিত্তিক একটা কম্পিউটার উপাদান, কম্পিউটারের মেমোরি থেকে ডেটা পুনরুদ্ধার আরো দক্ষ করে তোলে। মানে মেমোরি মানে র্যাম থেকে ডেটাকে আরো তাড়াতাড়ি ডেটাটাকে পুনরুদ্ধার করে, মানে ফিস করে। আচ্ছা, এরপরে অত্যন্ত দ্রুত মেমোরি টাইপ, যা র্যাম এবং সিপিইউ এর মধ্যে একটি বাফার হিসাবে কাজ করে। মানে র্যাম এবং সিপিইউ এর ঠিক মাঝামাঝি পজিশনে কাজ করে থাকে। এটা প্রধান মেমোরি বা ডিস্ক মেমোরি, যে ব্যয়বহুল কিন্তু সিপিইউ রেজিস্টারের থেকে সাশ্রয়ী, দাম কম। তোমাদেরকে বললাম রাজমিস্ত্রি এবং জোগাড়ের ঠিক মাঝের যে লোকটাকে, তাকে বলা হয় ক্যাচে মেমোরি। আচ্ছা, এরপরে ইতিহাসের কোশ্চেন। সিন্ধু সভ্যতা কোন স্থানটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? সিন্ধু সভ্যতার কোন স্থানটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? সোজা কোশ্চেন, আশা করি উত্তর দিতে পারবে।
আচ্ছা, বাকি যে অপশনগুলো লোথাল, আলমগীরপুর এবং কালীবঙ্গান, এগুলো সব হচ্ছে আমাদের পশ্চিম ভারতে অবস্থিত। হরপ্পা, হরপ্পা হচ্ছে একমাত্র যেটা আমাদের পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত, এই হরপ্পা, মানে হরপ্পা উত্তর। আচ্ছা, হরপ্পা, এটা হরপ্পা সভ্যতা, এটা ব্রোঞ্জ যুগের একটা নিদর্শন। আচ্ছা, অন্যান্য সভ্যতার মধ্যে পড়ে হরপ্পা সভ্যতা, যেটা আমাদের রাবি নদী মানে ইরাবতী নদীর তীরে অবস্থিত, যেটা 1921 সালে দয়ারাম সাহানি খনন করেছিল। মহেঞ্জোদারো, এটাকে মৃতদের ঢিবি বলা হয়, এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত। 1922 সালে আমাদের রাখাল দাস ব্যানার্জি এটা আবিষ্কার করেছিল, খনন কার্য সম্পন্ন করেছিল। সুতকা গেন্দর, সুতকা গেন্দর বালুচিস্তানে অবস্থিত। চানুদারো পাকিস্তানে অবস্থিত সিন্ধু নদীর ওপরে। আচ্ছা, কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত ঘাঘর নদীর ওপরে। লোথাল, লোথাল গুজরাটে অবস্থিত, একটা পোর্ট ছিল, ঘাঘবা নদীর ওপরে অবস্থিত। আলমগীরপুর আমাদের মিরাট বা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। আলমগীরপুর, সরি দইমাবাদ, আলমগীরপুর হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে এই উত্তরপ্রদেশে অবস্থিত আলমগীরপুর। মিরাট হচ্ছে উত্তরপ্রদেশ, হিন্দন নদী। আমাদের ইস্টার্ন মোস্ট সাইট হচ্ছে এই আলমগীরপুর। আচ্ছা, কৌশিক বর্মন। এরপরে লিখবে ভারতের কোনটি জাতীয় মহাসাগরের সড়কের বৈশিষ্ট্য নয়? কার্তিক, তুমি যখন উত্তর দিচ্ছ অবশ্যই কোশ্চেন নাম্বারটা মেনশন করে উত্তর দাও, নাহলে আমি তো এগিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কোন উত্তর এটা তুমি দিলে। আচ্ছা, ভারতের কোন জাতীয় মহাসড়কের বৈশিষ্ট্য, মানে ভারতের কোনটি জাতীয় মহাসড়কের বৈশিষ্ট্য নয়? জাতীয় মহাসড়ক এর বৈশিষ্ট্য কোনটা নয়? তাই দেখি কি উত্তর বলছে। অন্তর্রাজ্য পরিবহনের জন্য তৈরি। অন্তর্রাজ্য মানে দুটো রাজ্য বা দুটো রাজ্যের প্রধান দুটো শহর, কলকাতা শিলিগুড়ি, কলকাতা আসানসোল, কলকাতা রাঁচি, কলকাতা পাটনা, এই দুটো জায়গার মধ্যে যে যোগাযোগ রক্ষা করে তাকে বলা হয় জাতীয় সড়ক। একদম পারফেক্ট, জাতীয় সড়ক তাকেই বলা হয়। আচ্ছা, রাজ্যের রাজধানী এবং প্রধান শহরগুলোকে সংযুক্ত করে করে রাজ্যের যে রাজধানী কলকাতা, কলকাতার সঙ্গে প্রধান শহর আসানসোল বা আমাদের দুর্গাপুর বা আমাদের শিলিগুড়ি, এগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আচ্ছা, এরপরে দেখো উচ্চতায় অঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণ করে। না, আমাদের জাতীয় মহাসড়ক এরা কিন্তু সেটা করে না। এবার সীমান্ত মহাসড়ক কারা তৈরি করে? আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন তৈরি করে, বিআরও। বিআরও সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, আর কি? কেন্দ্রীয় সড়ক কেন্দ্রীয় সরকার কর্তৃক রক্ষণাবেক্ষণ করে, অবশ্যই কেন্দ্রীয় সরকার রক্ষণাবেক্ষণ করে। আচ্ছা, আমাদের জাতীয় সড়ক এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের কাদের আছে? একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, এটা হচ্ছে 1 নম্বর লোক। আচ্ছা, 2 নম্বর লোক NHIDCL, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, NHIDCL, এরা জাতীয় সড়ককে কন্ট্রোল করে থাকে। আর 3 নম্বর হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, PWD, আমাদের ইন ন্যাচারাল আমাদের নর্মাল আমাদের রাজ্য সড়ককে কন্ট্রোল করে, নির্মাণ করে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু জাতীয় সড়কের কাজও কিন্তু করে থাকে PWD। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া নর্মাল জাতীয় সড়ক হাওড়া থেকে দিল্লি এইসব জাতীয় সড়ক তৈরি করে। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এরা কি রাস্তা তৈরি করে? এরা মূলত একটু পাহাড়ি দুর্গম রাস্তাকে কন্ট্রোল করে, নির্মাণ করে থাকে, মানে যেগুলো একটু ক্রিটিক্যাল, যেগুলো নর্মালি তৈরি করা যাবে না, এরকম পাহাড়ি পার্বত্য অঞ্চলের রাস্তা তৈরি করে থাকে, আমাদের সিকিমের রাস্তা তৈরি করে থাকে, বা আমাদের মণিপুর মেঘালয়ের এরকম রাস্তা তৈরি করে থাকে NHIDCL। আর PWD আমাদের রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে। আচ্ছা, আর একটা সড়ক আছে যার নাম হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। এরা মূলত বর্ডারে কাজ করে, সীমান্তে কাজ করে, কিন্তু সীমান্তে হাই অল্টিটিউড এবং সীমান্তবর্তী অঞ্চল যেখানেতে অ্যাকচুয়ালিতে আমাদের বা পার্শ্ববর্তী কোনো রাজ্যের শহর পর্যন্ত রাস্তা তৈরি করতেও কাজে লাগে। এই যে ভারতের সঙ্গে নেপালের বাণিজ্য হবে, ভারতের দিকে রাস্তা ভালো, নেপালের রাস্তা ভালো নয়, একদম নেপালের মেন টাউন পর্যন্ত রাস্তা তৈরি করে দেবে বর্ডার রোড অর্গানাইজেশন। এরা এই কাজটা করে থাকে। বর্ডার রোড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা হয়েছে? 1960 সালে প্রতিষ্ঠা হয়েছে। এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। আচ্ছা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, NHAI, এরা 1988 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত।
পরের কোশ্চেন, ভারতের কোন হ্রদটি টেকটেকটনিক কার্যকলাপের ফলাফল? টেকটেকটনিক মানে প্লেট মুভমেন্ট। আমাদের টেকটেকটনিক পিরিয়ড, আমাদের হিমালয় পর্বত তৈরি হয়েছে। এই টেকটেকটনিক বা প্লেট মুভমেন্টের ফলে কোন আমাদের হ্রদ তৈরি হয়েছে, এটা আমাদের পরীক্ষার কোশ্চেন। উত্তর তোমরা দেবে। আচ্ছা, টেকটেকটনিক কার্যকলাপের ফলাফল হচ্ছে আমাদের উলার হ্রদ। মানে পার্ট মুভমেন্ট। আমাদের আমরা জানি আমাদের হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে। তার মানে আমাদের যে হিমালয়ের যে বরাবর অঞ্চল, এখানেতেই প্লেট মুভমেন্ট হয়েছে। প্লেট মুভমেন্টের ফলে এখানেতে হ্রদ তৈরি হতে পারে। তার মানে হিমালয়ের যে অঞ্চল, সেখানেতেই কিন্তু এই টেকটেকটনিক আমাদের কার্যকলাপের ফলে আমাদের কিন্তু হ্রদ তৈরি হতে পারে। এটা কিন্তু আমাদের জানতে হবে। সুতরাং এখানে অপশন অনুসারে দুটো উত্তর হতে পারে, একটা ডাল লেক, একটা উলার হ্রদ। ডাল লেক নর্মালি এটা হিমালয়ের অংশ একটা, এটা প্লেট মুভমেন্টের ফলে তৈরি হয় না, এটা তৈরি হয়েছে উলার হ্রদ। আর এই উলার হ্রদ ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, জম্মু কাশ্মীরে অবস্থান করছে। এশিয়ার বৃহত্তম মিঠা পানীয় জলের হ্রদের মধ্যে একটি হচ্ছে আমাদের উলার হ্রদ, কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত। অন্যান্য বিখ্যাত হ্রদের মধ্যে পড়ে এই বরপানি হ্রদ, এটা মেঘালয়ে অবস্থান করছে। ডাল লেক জম্মু কাশ্মীরে অবস্থান করছে। লোকটাক হ্রদ এটা মণিপুরে অবস্থান করছে। আচ্ছা, ভারতের সব থেকে বৃহত্তম আর্টিফিশিয়াল হ্রদ যেটা মানুষ দ্বারা তৈরি, সেটা হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর হ্রদ। এটা মানুষ দ্বারা তৈরি সব থেকে বড় আর্টিফিশিয়াল হ্রদ, যেটা সোনভদ্র জেলায় অবস্থান করছে উত্তরপ্রদেশের। পরের কোশ্চেন, অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকগুলির প্রধান ভূমিকা কি? মানে বাণিজ্যিক ব্যাংক আমাদের ভারতের দেশের অর্থনীতিতে কি ভূমিকা পালন করে থাকে? দেখো অপশন কি বলছে, দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নকে উৎসাহিত করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে দেশের অর্থনৈতিক যে উন্নয়ন বা বৃদ্ধি পাচ্ছে, সেইটাকে আরো বাড়াতে কাজে লাগে আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলির। এটা কাজ। আচ্ছা, এটা কাজ, এটা একটা কাজ যে আমাদের দেশের উন্নতিতে বা আমাদের অর্থনৈতিক ফ্লোকে বাড়ানোর জন্য এই যে আমাদেরকে লোন দেয়, আমাদের হাতে টাকা আসে, এগুলো কে দেয়? আমাদের তো রিজার্ভ ব্যাংক দেয় না, এগুলো দেয় হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। তার মানে আমাদের মানুষের হাতে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা টাকার ফ্লোটাকে বৃদ্ধি করা, এটা আমাদের কমার্শিয়াল ব্যাংকের একটা কাজ, মানে আমাদের বাণিজ্যিক ব্যাংকের একটা কাজ। এটা একটা কাজ। আচ্ছা, এরপরে কি দেখো, শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে। শেয়ার বাজারকে আমাদের কমার্শিয়াল ব্যাংক করে না। কমার্শিয়াল ব্যাংকের জায়গায় তুমি লিখে রাখো হচ্ছে এসবিআই। এসবিআই শেয়ার বাজারকে কন্ট্রোল করে না। এটা কে করে? সেবি কন্ট্রোল করে। আচ্ছা, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ এটা কে করে? মুদ্রাস্ফীতি, রেপো রেট, রিভার্স রেপো রেটের মাধ্যমে মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করে থাকে। এই জিনিসগুলো কিন্তু আমরা আগের প্র্যাকটিস সেটে কিন্তু আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি, তারা অবশ্যই কিন্তু দেখে নিও। এই মুদ্রাস্ফীতি নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে। এটা করে হচ্ছে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থা, মানে আমাদের ফরেন রিজার্ভ সিস্টেম, এটাকে কে কন্ট্রোল করে? এটাও আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কন্ট্রোল করে। তার মানে এখানে উত্তর কি হবে? অপশন এ কয়েকটা। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকগুলির অন্যান্য কাজগুলি আমানত গ্রহণ, মানে সঞ্চয় করা, ফিক্সড ডিপোজিট, সেভিংস অ্যাকাউন্ট, এগুলো সব কাজ করে। মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থ ধার দেয়া, লোন দেয়। গ্রাহকদের লকার সরবরাহ করে। বৈদেশিক মুদ্রার সঙ্গে লেনদেন করে। তার মানে আমি যদি বৈদেশিক মুদ্রা ভাঙাতে যাই, তাহলে আমি কি রিজার্ভ ব্যাংকে যাবো নাকি নর্মাল ব্যাংকে যাব? এই কাজটাও করে থাকে। আচ্ছা, 1949 সালের ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের অধীনে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ কি না? বৈদেশিক মুদ্রা রিজার্ভকে কন্ট্রোল করা, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা, নোট জারি করা, বাণিজ্যিক ব্যাংকগুলিকে ব্যাংক হিসাবে কাজ করা, মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকার হিসাবে কাজ করা, মানে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কন্ট্রোল করা। এগুলো হচ্ছে এনার প্রধান কাজ।
পরের কোশ্চেন, কোন রাজ্য 2027 সালে জাতীয় গেমসের 39তম সংস্করণ আয়োজন করবে? আচ্ছা, জাতীয় গেমসের এবছর 38তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে কত সালে? 2025। জাতীয় গেমস 2 বছর ছাড়া অনুষ্ঠিত হয়, নেক্সট 2 বছর পরে আবার কোথায় অনুষ্ঠিত হবে? এটা তোমরা উত্তর দেবে। উত্তর দাও, খুব ইন্টারেস্টিং জিনিস। জাতীয় গেমস 2027 সালে কোথায় অনুষ্ঠিত হবে? এবছর হয়েছে উত্তরাখণ্ডে, নেক্সট ইয়ার হবে মেঘালয়। অপশন সি। এদিক ওদিক হয়ে গেছে। এর ডেটাটা উড়ে গেছে। আচ্ছা, এরপর থেকে ডেটাটা যুক্ত হবে। এটা আগের কোশ্চেন, এইটা 38তম জাতীয় গেমস, মানে এইটাকে বাদ দিয়ে দিতে হবে। 38তম জাতীয় গেমস 2025, এর থিম কি ছিল? গ্রিন গেমস। মূল বার্তা এক ভারত শ্রেষ্ঠ ভারত। আচ্ছা, এরপরে প্রতিটা পদক জয়ীদের একটা করে, প্রতিটা পদক যে পাবে সঙ্গে সঙ্গে একটা করে গাছ লাগানো হয়েছিল এখানে। আচ্ছা, এখানে সব থেকে ভালো পারফর্ম করেছে সার্ভিসেস, যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত তারা 121টা পদক পেয়েছে। আচ্ছা, আমাদের আয়োজক দেশ উত্তরাখণ্ড 7ম স্থানে অবস্থান করছে, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ স্থান হচ্ছে 8ম, পশ্চিমবঙ্গ 8ম স্থানে অবস্থান করছে এই জাতীয় গেমস। আচ্ছা, প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেম কোথায় অনুষ্ঠিত হবে? প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেম, এটা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সেই কিন্তু আমি আজকে করিয়েছি। প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেম এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে। এটা অনলাইন যে আমাদের যে স্পোর্টসগুলো যেগুলো হয়ে থাকে ই স্পোর্টস, সেইগুলোকেই কিন্তু এই টুর্নামেন্টে, এই অলিম্পিক প্রতিযোগিতাতে অংশগ্রহণ করা হবে। এই যে আমরা যে বিভিন্ন ফিফা গেম খেলি বা সেই যুদ্ধের বিভিন্ন যে খেলাগুলো খেলি, কী সব বলে, যাই হোক, সেই রকম গেম এই অনলাইন ভাবে আমাদের আয়োজন করা হবে। এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবারে করা হয়েছে আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এই স্পোর্টস গেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরের কোশ্চেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দিনটাকে ইউএস গালফ ডে হিসাবে ঘোষণা করেছে? আচ্ছা, ইউএস গালফ ডে এটা কবে ঘোষণা করা হয়েছে? ইউএস গালফ ডে এটা কবে ঘোষণা করা হয়েছে? আমাদের গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করা হয়েছে। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই নামটা পরিবর্তন করেছে এবং সেই নামটা পরিবর্তন করা হয়েছে 9ই ফেব্রুয়ারি, এবং 9ই ফেব্রুয়ারি ইউএস গালফ ডে হিসাবে ঘোষণা করা হয়েছে। কিসের স্মরণে? এই যে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা উপসাগর হিসাবে স্বীকৃতি দিয়েছে, সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা এই দিনটা পালন করে থাকি। পরের কোশ্চেন, সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী কোন দিনে পালিত হয়? সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী, যাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের ন্যাশনাল ওমেন্স ডে, এই ন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়? এটা পালিত হয়, উত্তর দেবে, এটা পালিত হয় 13 ফেব্রুয়ারি, একদম ঠিক উত্তর দিয়েছো। পরের কোশ্চেন, 13 ফেব্রুয়ারি আমাদের জাতীয় নারী দিবস পালিত হয়ে থাকে। আমাদের সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়। তাকে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। তিনি নাইডু ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় আমাদের সভাপতি হচ্ছেন এই সরোজিনী নাইডু। 1925 সালে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন। পরের কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কোন দেশ নাম প্রত্যাহার করেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অলরেডি নাম প্রত্যাহার করেছে আমাদের আমেরিকা, এবং আমেরিকার হাত ধরে আর কোন দেশ নাম প্রত্যাহার করেছে? আর নাম প্রত্যাহার করেছে আমাদের আর্জেন্টিনা।
একদম ঠিক উত্তর দিয়েছো, আর্জেন্টিনা নাম প্রত্যাহার করেছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে এবং হু থেকে তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। আমেরিকার পরে আর্জেন্টিনা, দুটোই অ দিয়ে নাম শুরু, এ দিয়ে নাম শুরু, মাথায় রাখবেন। আচ্ছা, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? নতুন নির্বাচন কমিশনার কে হয়েছেন? আগে ছিলেন রাজীব কুমার, এখন হয়েছেন বিবেক যোশী। বিবেক যোশী ভারতের নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন। কারণ অপশন বি। আচ্ছা, একটু দেখে নাও, আমাদের ইলেকশন কমিশন যে দুজন নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেছেন, তার মধ্যে একজন হচ্ছে সুখবীর সিং সান্ধু এবং তার সঙ্গে বিবেক যোশী। এরা দুজন হচ্ছে আমাদের নির্বাচন কমিশন। আচ্ছা, আমাদের প্রধান নির্বাচন কমিশনার কে আছেন? না, বর্তমানে জ্ঞানেশ কুমার আমাদের ভারতের প্রধান নির্বাচন কমিশন। জ্ঞানেশ কুমার প্রধান নির্বাচন কমিশনার এবং তাকে সাহায্য করে দুজন অ্যাসিস্ট্যান্ট নির্বাচন কমিশনার, তার মধ্যে একজন সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। তার মধ্যে বিবেক যোশী নতুন করে নিযুক্ত হয়েছে। পরের কোশ্চেন, কোনটি সম্প্রতি গুজরাট রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসাবে অনুমোদিত হয়েছে? গুজরাট রাজ্যের জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসাবে অনুমোদিত হয়েছে কোন অঞ্চল? এটার উত্তর দেবে, এর উত্তর গুনেরি অভ্যন্তরীণ ম্যানগ্রোভ গুজরাট রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ হিসাবে অনুমোদিত হয়েছে। উত্তর অপশন এ, গুনেরি। এরপরে কোন দেশ 2025 সালের আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে? আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে আমাদের ভারত। কাকে হারিয়ে জিতেছে? দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতেছে। দেখো, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 9 উইকেটে ভারত টানা দ্বিতীয়বার মতো আইসিসি অনূর্ধ্ব 19 মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছে। আর এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে কে? না, আমাদের গঙ্গোদী তৃষা, ইনি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে। কোন শহরকে আসামের দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছে? আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর। আচ্ছা, আসামের নতুন রাজধানীর নাম? উত্তর দেবে, গুয়াহাটি দিও না জানো, আসামের নতুন রাজধানী ডিব্রুগড়। ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, সেই ডিব্রুগড়। আচ্ছা, দিসপুর আগে রাজধানী ছিল, এখন রাজধানী ডিব্রুগড়। পরের কোশ্চেন, কোন রাজ্য স্বাধীনতার পর ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার প্রথম রাজ্য হয়ে উঠেছে? ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, মানে এই যে বিবাহ, আমাদের উত্তরাধিকার বা ডিভোর্স, এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ধর্মের নিয়ম আলাদা আলাদা ছিল। আমাদের হিন্দু ধর্মের নিয়ম আলাদা, খ্রিস্টান ধর্মের নিয়ম আলাদা, মুসলিম ধর্মের নিয়ম আলাদা। মানে একটা ভারতবর্ষের এই একই নিয়ম হওয়া উচিত প্রতিটা ক্ষেত্রে, মানে ধর্মের ক্ষেত্রে বিভিন্ন জিনিসের যে নিয়ম আলাদা, সেইগুলোকে এক করার জন্যই এই ইউনিফর্ম সিভিল কোড আমাদের ভারতের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি, যে নির্দেশমূলক নীতিতে আমাদের উল্লেখ করা আছে আমাদের ভারতীয় সংবিধানের 44 নম্বর আর্টিকেলে। সেটা আমাদের ডিপিএসপিতে উল্লেখই করা আছে, কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা কার্যকর নয়। একমাত্র রাজ্য হিসেবে গোয়াতে একমাত্র কার্যকর, সেই পর্তুগিজদের সময় থেকেই গোয়াতে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর। কিন্তু স্বাধীনতার পরে আমাদের ভারতবর্ষে প্রথম এই ইউনিফর্ম সিভিল কোডকে কার্যকর করেছে কোন রাজ্য? না, এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড প্রথম কার্যকর করেছে। অপশন সি, উত্তরাখণ্ড। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোড কি উল্লেখ করা আছে? আমি যেটা বললাম, যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ব্যক্তি জন্য একই আইন, এটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের প্রধান কথা। আমাদের ভারতীয় সংবিধানের 44 নম্বর আর্টিকেলেতে ইউনিফর্ম সিভিল কোডের কথা আলোচনা করা আছে। পরের কোশ্চেনে চলে যাব, কোন ভারতীয় শহরগুলি সম্প্রতি রামসার কনভেনশনের অধীনে জলাভূমির শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? রামসার কিছু কিছু শহরকে জলাভূমির শহর হিসাবেও
উল্লেখ করে। আমরা যেমন রামসার সাইট আমরা দেখেছি 91টা রামসার সাইট, আগের দিনের ক্লাসে আলোচনা করেছি, সেরকম কিছু শহরকে রামসার সাইট হিসাবে যুক্ত করা হয়েছে। কোন দুটো শহরকে যুক্ত করা হয়েছে? সেই দুটো শহরের নাম হচ্ছে ইন্দোর এবং উদয়পুর। সি। পরের কোশ্চেন, ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র। এই সাদা বাঘের সংখ্যা বাড়ানোর জন্য প্রজনন কেন্দ্র কোথায় তৈরি হয়েছে? আমাদের বাঘের রাজ্য মধ্যপ্রদেশ, সেখানেতেই তৈরি হবে। যাই হোক, মধ্যপ্রদেশে তৈরি হয়েছে। দেখো কোথায় তৈরি হয়েছে আমরা জানবো। ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র মধ্যপ্রদেশের রেওয়া জেলায় স্থাপন করা হবে। এটি আমাদের মুকুন্দপুরের সাদা বাঘ সাফারির কাছে গোবিন্দগড়ে তৈরি করা হবে এবং এটি বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটন বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সাদা বাঘ সাফারি। কোন রাজ্য সরকার নদী বন্ধন প্রকল্প লঞ্চ করেছে? নদী বন্ধন মানে নদীকে বাঁধ দেওয়ার জন্য, নদীর ওপরে বাঁধ দেওয়ার জন্য কোন সরকার এই নদী বন্ধন প্রকল্প লঞ্চ করেছে? নদী বন্ধন প্রকল্প এটা চালু করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। মমতা ব্যানার্জি এবছরের বাজেটে তিনি আমাদের রাজ্য বাজেটে নদী বন্ধন প্রকল্পের কথা বলেছেন। নদী বন্ধন প্রকল্প এটা 2025-26 বাজেটে উল্লেখ করা আছে। নদীর গঙ্গা এবং পদ্মা নদীর ভাঙন রোধ করার জন্য এবং তার সঙ্গে মেদিনীপুরের বন্যা মোকাবিলা এবং ঘাটাল মাস্টার প্ল্যান, ঘাটালে যে প্রতি বছর বন্যা হয়, এখনো বন্যা হয়েছে, সেই বন্যাকে আটকানোর জন্যই কিন্তু এই প্রকল্পটাকে লঞ্চ করা হয়েছে, নদী বন্ধন প্রকল্প। পরের কোশ্চেন, সাম্প্রতি আদমশুমারি অনুসারে কোন রাজ্যে শকুনের সংখ্যা সব থেকে বেশি? শকুনের সংখ্যা কোন রাজ্যে সব থেকে বেশি? সম্প্রতি শকুনের একটা আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে, সেখানে কোন রাজ্যে শকুনের সংখ্যা সব থেকে বেশি? সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। অবশ্যই মধ্যপ্রদেশ, সব ক্ষেত্রেই মধ্যপ্রদেশই আমাদের এগিয়ে আছে। দেখো বর্তমানে আমাদের শকুনের যে আদমশুমারি হয়েছে সেখানে 12,981টি শকুন গণনা করা হয়েছে, যেটা মধ্যপ্রদেশে সব থেকে বেশি শকুন আছে। আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। 30টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা নেক্সট দিনেতে আরো 30টা সেট নিয়ে আলোচনা করব। আমরা শুক্রবারে নেক্সট ক্লাস আমাদের হতে চলেছে আমাদের প্র্যাকটিস সেট 4 এবং কারেন্ট অ্যাফেয়ার্সেরও প্র্যাকটিস সেট নিয়ে আসছি, শুধুমাত্র এমসিকিউ রিলেটেড সেখানে কোশ্চেন আলোচনা করা হবে। প্র্যাকটিস সেট আমাদের সেখানেও থাকবে। আচ্ছা, আজকে এখানে ক্লাস শেষ করলাম। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভিএসসি বেলুন মঠ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে গুড বাই, সকলে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।